এই গল্পটি এক বোন পাঠিয়েছেন। এটা তার ব্যক্তিগত গল্প। সে তার নাম গোপন রাখতে চায়। এই গল্পটি শুনে তোমার গা শিউরে উঠবে। এটা 1995 সালের গল্প, যখন মোবাইল ফোন ছিল না এবং একে অপরের সাথে ব্যক্তিগতভাবে কথা বলার জন্য হয় চিঠি ব্যবহার করা হতো অথবা বন্ধুদের সাথে কথা বলা হতো, এবং যদি না থাকে তাহলে এমন ম্যাগাজিন থাকত যেখানে প্রেমের গল্প লেখা হতো এবং ছবি দেখানো হতো। অন্য ব্যক্তি কথা অনুসারে প্রতিক্রিয়া জানাত। আমারও সুহাগরত সম্পর্কে অনেক ভয় ছিল, কারণ আমার ছোট বন্ধুর বিয়ে আমার আগেই হয়েছিল এবং সে আমাকে তার সুহাগরত সম্পর্কে যা বলেছিল আমি ভয় পেয়েছিলাম। এরপর সে আমাকে যে ম্যাগাজিন দিয়েছে তা পড়ার এবং দেখার পর আমার মাথা ঘুরছিল। আমার গল্পটি সেদিন থেকেই শুরু হয়েছিল। এখন আমি বিয়ের রাতকে খুব ভয় পাচ্ছি। আমি তোমার কাছ থেকে বিবাহবিচ্ছেদ নিতে চাই। আমি বিয়ের রাতের যন্ত্রণা মোটেও সহ্য করতে পারব না। আমি ব্যথা সহ্য করতে চাই না। তুমি আমাকে বিবাহবিচ্ছেদ দাও। তারপর সত্যেন্দ্র আমাকে বলতে শুরু করলেন, তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? দিব্যা, কিছুই হবে না। আমি তোমাকে একটুও ব্যথা দেব না। এই বলে সে আমার ব্লাউজ ছিঁড়ে 2 ভাগ করে দিল। আমার খুব ভয় লাগছে। আমার মনে হচ্ছিল আমি এখনই কাঁদব। আমার কণ্ঠে আমার উদ্বেগ স্পষ্ট ছিল। আমি দ্বিধাগ্রস্ত ছিলাম। আমার কি হবে তা আমি জানতাম না। আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু বিদায়ের কথা শুনে খুব ভয় পেয়েছিলাম। রিয়া, আমি এটা সহ্য করতে পারব না। শুনেছি বিয়ের রাতে স্বামীর সাথে এইসব কথা বলতে আমার খুব ভয় লাগে। বিয়ের রাতের কথা আমি অনেক শুনেছিলাম। বিয়ের রাতে স্বামী তার স্ত্রীর কাছে আসার সাথে সাথে স্ত্রী তার মুখ দেখে তার ব্যথা সহ্য করা খুব কঠিন হয়ে পড়ে। এতটাই যে আমি তা সহ্য করতে পারছি না। তুমি জানো, যদি আমাকে একটু মারধর করা হয় আমি কাঁদতে শুরু করি এবং আমার স্বামী আমার মধ্যে সম্পূর্ণরূপে ডুবে যায়। যখন থেকে আমি তোমার বিয়ের গল্প শুনেছি তখন থেকেই এটা ভাবতে ভাবতে আমার গা শিউরে ওঠে। আমি এইসব নিয়ে খুব ভয় পাই এবং তুমি জানো, আমি একটি গল্প পড়েছিলাম। আমাদের বিয়ের প্রথম রাতে আমার স্বামী মেয়েটির সাথে তার সুহাগরত উদযাপন করেছিল এবং তাকে হাসপাতালে পাঠিয়েছিল। পরের দিন সকালে মেয়েটি এত রক্তক্ষরণ করেছিল যে সে মারা গেছে। তারপর থেকে আমি দম বন্ধ হয়ে যাচ্ছি। আর তুমি জানো, শতানদারও খুব রাগী মানুষ। যদি আমি তাকে অস্বীকার করি তাহলে সে আমাকে কিছুতেই ছেড়ে যাবে না এবং তার অধিকার কেড়ে নেবে। যদি সে আমার অস্বীকৃতিতে আমাকে তালাক দেয় তাহলে আমার কি হবে? আর বিয়ের পর তার ভালোবাসা সহ্য করার পরেও আমি হাসপাতালে পৌঁছেছিলাম এবং সকাল নাগাদ আমিও মারা গেলাম। তাই আমি এই কথা বলার সাথে সাথেই আমার জিভ কাঁপতে শুরু করল। আমার চোখ থেকে জল ঝরতে লাগল। আমার চোখে রক্তের অশ্রু ভেসে উঠল। আমি এখন বিবাহ শব্দটিকে ঘৃণা করতে লাগলাম। আমি এই কথা বলার পর রিয়া আমার কাছে এলো। তারপর সে মৃদুস্বরে বলতে শুরু করল, দিব্যা, এটাই পৃথিবীর রীতি। বিয়ের রাতে প্রতিটি মেয়েকে এইসব সহ্য করতে হয়। তুমি এ থেকে পালাতে পারো না। বিয়ে এমন একটি বন্ধন যা একজন পুরুষের শরীরকে ধ্বংস করে দেয় এবং একজন পুরুষের স্বভাব তার স্ত্রীর সাথে তার ইচ্ছা পূরণ করা। যদি তুমি তাকে থামানোর চেষ্টা করো তাহলে পুরুষের সাথে এটা খুবই অন্যায় হবে এবং ঈশ্বরের চোখে এটা পাপ হবে। প্রতিটি পুরুষই তার মনে একটাই ইচ্ছা নিয়ে বিয়ে করে এবং সে তার স্ত্রীর সাথে সেই ইচ্ছা পূরণ করে, এবং বিয়ের পরেও যদি তুমি তাকে এই সব করতে বাধা দাও তাহলে এটা পুরুষের প্রতি খুবই অন্যায় হবে। তারপর হঠাৎ আমি মাথা নাড়লাম। না রিয়া, না, আমি এইসব সহ্য করতে পারব না। এইসব ভাবতে ভাবতে আমার শরীর থেকে প্রাণ বেরিয়ে যাচ্ছিল। তাহলে আমি কিভাবে তার কাছে যাব? যখন সে আমার কাছে আসবে, আমাকে স্পর্শ করবে, আমাকে চুমু দেবে, সে আমার শরীরে হাত দেবে। আমি এসব সহ্য করতে পারছি না। আমি ইতিমধ্যেই মারা যাচ্ছি আর তুমি এত সহজে এসব বলছো। আমি এই ধরনের কোনো মজা এবং ভালোবাসা চাই না। আমি বিয়ের মতো সম্পর্কে বিশ্বাস করি না। তুমি নিজেই ভাবো রিয়া, কে জানে সে আমার সাথে কি করবে। সে খুব নিরীহ ছিল। সে তার বন্ধুর সাথে তার কষ্ট ভাগ করে নেওয়ার চেষ্টা করছিল। আবার রিয়া দিব্যাকে বলতে শুরু করল, চিন্তা করো না, সবাইকে এইসব সহ্য করতে হয়। আমিও এইসবের মধ্য দিয়ে গেছি। তুমি একা নও যে এইসব সহ্য করতে এত ভয় পাও। আমার সাথেও একই ঘটনা ঘটেছে। আমিও কষ্টে ছিলাম, কিন্তু আমি সব সহ্য করেছি। কারণ আমি যদি আমার স্বামীকে এইসব করতে অস্বীকৃতি জানাতাম তাহলে আমাদের সম্পর্ক দুর্বল হয়ে যেত। আমরা যদি আমাদের স্বামীদের এইসব করতে অস্বীকৃতি জানাতাম তাহলে পুরুষরা বাইরের দিকে তাকাতে শুরু করে।
তারা অন্য মহিলাদের প্রতি আগ্রহ দেখাতে শুরু করে এবং এটিও ভুল। এটিও পাপ। প্রতিটি মহিলাকে এটি সহ্য করতে হবে। আপনি কখনই এটি থেকে পালাতে পারবেন না। আজ না হলে আগামীকাল আমাদের এই সব সহ্য করতে হবে। আর তুমি জানো যে যদি কোনো নারী এই সব ভালোভাবে বুঝতে শুরু করে তাহলে সেও এই সব পছন্দ করতে শুরু করে। তাই আমি যা বলছি তা বোঝার চেষ্টা করো। যদি তুমি এভাবে ভয় পেতে থাকো তাহলে তোমার সম্পর্ক শূন্য হয়ে যাবে। তাহলে তোমার স্বামী সত্যেন্দ্র তোমার কাছ থেকে পালিয়ে যেতে শুরু করবে। কারণ তুমি তোমার স্বামীর ভালোবাসা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছ। রিয়ার কাছ থেকে এইসব কথা শুনে আমি কাঁদতে শুরু করলাম। আমার কণ্ঠস্বর কাঁপতে লাগল। না, এটা আমার প্রতি অবিচার হবে। আমি এভাবে আপস করতে পারি না। আমি কেন এইসব সহ্য করব? সে আমাকে কিভাবে স্পর্শ করবে? সে আমার কাছে আসবে। সে আমার শরীর স্পর্শ করবে। ঠিক আছে, আমি একমত যে সে আমার স্বামী। কিন্তু শরীর আমার। এতে আমার ইচ্ছা কোথায়? তারপর আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। দিব্যা, তোমার ইচ্ছামতো এসব হবে না। এটাই জীবনের ব্যবস্থা। এটা এরকম। আর কেউ এটা পরিবর্তন করতে পারে না। আমাদের মেয়েদের শুধু একটু মাথা নত করতে হয়। আমাদের একটু ব্যথা সহ্য করতে হয়। আমাদের একটু অস্বস্তি সহ্য করতে হয়। এবং তারপর ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যায়। যদি তুমি অস্বীকার করো তাহলে তোমার সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু তোমার এমন ভুল করা উচিত নয়। দেখো, তোমার বাবা মাও বৃদ্ধ হয়ে গেছে। আর কতদিন তাদের মাথায় মাথা রেখে বসে থাকবে? এই পৃথিবীর রীতিনীতির বিরুদ্ধে লড়াই করার সাহসও তোমার নেই। আমাকে ছাড়া তুমি কলেজের গেটেও যাও না। তাহলে তুমি একা কিভাবে জীবন কাটাবে? তবুও রিয়ার কথার কিছুই বুঝতে পারছিলাম না। আমি ভয় পেয়ে গিয়ে মুখ দুটো হাতে লুকিয়ে ফেললাম। এই রিয়া, আমি সহ্য করতে পারব না। আমি ভেঙে পড়ব। আমার প্রাণ আমার শরীর ছাড়িয়ে যাচ্ছে। আমার আত্মা কাঁপছে। আমি মরে যাব রিয়া। আমার এত সাহস নেই। যখন সে আমার কাছে আসে, আমাকে স্পর্শ করে, আমি ভেতর থেকে মরে যেতাম। আসলে আমি শুধু একটা জিনিসেই আটকে ছিলাম। আমার বন্ধু রিয়া ছিল একজন বিবাহিত মেয়ে। তার বাবা মা অষ্টম শ্রেণীর পর তার বিয়ে দিয়ে দিয়েছিলেন। এখন সে গর্ভবতী ছিল, কিন্তু সে আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল। সে আমাকে কিছুতেই বুঝতে পারছিল না। ঘরে এখন নীরবতা। সেই নীরব ঘরে আমার কান্না প্রতিধ্বনিত হচ্ছিল। তারপর রিয়া আমাকে বলতে শুরু করল, দিব্যা, যদি তুমি এই সব সহ্য করতে না পারো তাহলে তোমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে এবং আর টিকবে না। এই বলে সে তার বাড়িতে চলে গেল। কিন্তু আমি তার কথায় খুব ভয় পেয়ে গেলাম। আমাকে আরও ভয় দেখানোর পর সে চলে গেল। আমি এখন বিছানার কিনারায় পিঠ দিয়ে সম্পূর্ণ চুপ করে বসেছিলাম এবং ঘরের সম্পূর্ণ নীরবতা। তারপর দেয়ালের ঘড়িটি টিকটিক শব্দ করছিল। তারপর আমি আমার বন্ধুর দেওয়া ম্যাগাজিনটি বের করলাম, যেখানে সে বলেছিল যে তুমি যদি এই ম্যাগাজিনটি দেখো তাহলে তুমি সবকিছু বুঝতে পারবে। এই সব ঘটনা 1995 সালে ঘটেছিল, যখন মোবাইল ফোন ছিল না। বন্ধুরা বা ভাবিরা আমাকে এই সব বলতো। আমার হৃদয় খুব নার্ভাস ছিল। কারো কাছ থেকে শোনা আর তোমার সাথে ঘটে যাওয়ার মধ্যে আকাশ পাতাল তফাত। মানুষ আগে কথা বলতো কিন্তু অর্ধেক লুকিয়ে রাখত। আমার বন্ধু আমাকে একটা ম্যাগাজিন দিয়েছিল যা দেখতে একটা ডায়েরির মতো ছিল। কেউ যদি এটা দেখত তাহলে ভাবত এটা একটা ডায়েরি। যখন আমি সেই ম্যাগাজিনটা বের করেছিলাম তখন আমি হতবাক হয়ে গিয়েছিলাম। আমি বুঝতেও পারছিলাম না এটা কি। আমি বারবার ম্যাগাজিনের পাতা উল্টাতে থাকলাম। তারপর আমি একটা ভিন্ন ছবি দেখতে পেলাম। এটা স্বামীর অধিকার যা স্ত্রীর পূরণ করা উচিত এবং স্বামীর ইচ্ছা পূরণ করা স্ত্রীর কর্তব্য। আমার চোখ আবার ভিজে গেল। যখন আমি সেই ম্যাগাজিনে ছবিটা দেখলাম তখন হাতুড়ির মতো আমার বুকে বৃষ্টি হচ্ছিল। একজন মহিলা সবসময় ব্যথা অনুভব করেন, কিন্তু তাকে তা সহ্য করতেই হয়। সময়ের সাথে সাথে ভালোবাসা গড়ে ওঠে, কিন্তু শারীরিক সম্পর্ক অপরিহার্য। এটি একটি শারীরিক ক্ষুধা। যদি একজন মহিলা তার স্বামীর ভালোবাসা প্রত্যাখ্যান করেন তাহলে তাদের সম্পর্ক দুর্বল হয়ে যায় এবং মজাও এই সবের মধ্যে নষ্ট হয়ে যায়। যে এটিকে উপভোগ হিসেবে মনে করেছিল তার জীবন খুব আরামে কেটে যায়, এবং যে এটিকে ব্যথা হিসেবে অনুভব করেছিল সে তার পুরো জীবন ব্যথার মধ্যে কাটায়। আমি এটি পড়ার সাথে সাথেই আমি সেই ম্যাগাজিনটি ছুঁড়ে ফেলে বালিশে মুখ লুকিয়ে কাঁদতে শুরু করি। আমার কান্নার শব্দ ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। আমি খুব ভয় পেয়েছিলাম। আমি নিজেকে বোঝাতে পারিনি।
এমনকি আমার হৃদয়ে কি আছে তা কাউকে বলতেও পারিনি। এই ভেবে আমি ভয় পেয়েছিলাম 2 বছর পর যখন আমাকে বিদায় দেওয়া হবে তখন সে অবশ্যই আমাকে পোশাক ছাড়াই দেখতে পাবে। তার ইচ্ছা পূরণ করা এবং তার প্রতিটি কথা মেনে চলা আমার কর্তব্য এবং তার ভালোবাসা সহ্য করা একজন নারীর কর্তব্য, এবং আমি কিভাবে এই সব করতে পারব? এই জিনিসটিই আমাকে অনেক কষ্ট দিচ্ছিল। কিছু মুহূর্ত ধরে আমি মাথা নিচু করে কাঁদতে থাকলাম, যেন আমার হৃদয়ে একটা বন্ধ নদী বইতে শুরু করেছে, যা এখন বইতে শুরু করেছে। আমার বিয়ের পর 2 বছর হয়ে গেছে। এখন বিদায় অপেক্ষায় ছিল এবং বিদায় পেয়ে আমি আমার জীবন নষ্ট করতে চাইনি। আমি বিদায় গ্রহণ করব না। আমি ব্যথা সহ্য করতে চাই না। আমি বারবার এই সব বলছি। আমি নিজেকে বোঝাতে চেষ্টা করছিলাম যে আমি এখনও নিজেকে বাঁচাতে পারি। কিন্তু সত্যেন্দ্রকে খুব রাগান্বিত দেখাচ্ছিল। সে কিভাবে আমার কথা শুনবে? সে আমাকে খুব ভালোবাসে এবং মরে যাবে, কিন্তু আমাকে ছেড়ে যাবে না। হায় ঈশ্বর, আমি কি করব? আমি কিভাবে সত্যেন্দ্রকে এই সব কথা বলবো? আমি আমার চোখের জল মুছে ফেললাম এবং কিছুক্ষণ চিন্তা করার পর কাপা হাতে আমার ডায়েরি তুলে সত্যেন্দ্রের জন্য একটি চিরকুট লিখলাম। সেই চিরকুট লেখার পর আমি তার একটি পাতা ছিঁড়ে আমার প্রতিবেশীর সন্তানের মাধ্যমে চিঠিটি পাঠিয়ে দিলাম। সত্যেন্দ্রের বাড়ি খুব বেশি দূরে ছিল না। সত্যেন্দ্র আমার প্রতিবেশীর আত্মীয় ছিল। আমি জানতাম যে যদি আমার পরিবার এই কথা জানতে পারে তাহলে আমি সত্যেন্দ্রকে বোঝানো পর্যন্ত বিশ্রাম নেব না। তার উচিত আমার সাথে সম্পর্ক ছিন্ন করা। যদি সে আমাকে এত ভালোবাসে তাহলে আমার ভয় বুঝতে পেরে সে নিজেই পিছিয়ে যাবে। যখন আমি নিজেই তাকে প্রত্যাখ্যান করব তখন সে কখনই আমাকে গ্রহণ করতে পারবে না। কিন্তু আমি কিভাবে জানতাম সত্যেন্দ্র উড়ন্ত পাখির ডানাও গুনতে পারত? আমি এটা শুনেছিলাম। সে কিভাবে তার হাত থেকে তার ভালোবাসা ছিঁড়ে দেবে? আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সত্যেন্দ্রকে চিঠিটি লিখলাম। সত্যেন্দ্র, আমি তোমার সাথে দেখা করতে চাই। আমি কি তোমার বাড়িতে আসতে পারি? আমার মন খুব ভীত ছিল। সত্যেন্দ্র আগেও আমাকে তার বাড়িতে ফোন করেছিল। সত্যেন্দ্রের মাও অনেকবার আমাকে তার বাড়িতে ফোন করার চেষ্টা করেছিলেন, কিন্তু আমি প্রতিবারই কোনো না কোনো অজুহাত দেখিয়ে তা স্থগিত করতাম। কিন্তু আজ ওর বাড়িতে যাওয়ার কথা ভাবতেই আমার হাত পা কাঁপতে শুরু করল। কয়েকদিন পর চিঠির উত্তর এলো। হ্যাঁ, এসো। আমার ঘরের সব দরজা তোমার জন্য খোলা। দরজা খোলা আছে। কেউ তোমাকে থামাবে না। যদি তুমি বলো আমি নিজেই তোমাকে নিতে আসব। সে আমাকে খুব স্নেহের সাথে উত্তর দিল। সে আমার সাথে খুব স্নেহের সাথে কথা বলছিল। যদি সে একটুও জানত যে তার জন্য আমার মনে কি চলছে তাহলে সে আমার পা ভেঙে ফেলত। তার এত ভালোবাসায় ভরা চিঠি দেখে আমার হাত পা কাঁপতে শুরু করল। আমি ভয়ে মরে যাচ্ছিলাম। সত্যেন্দ্রের মুখোমুখি হতে আমার সবসময় খুব কষ্ট হতো। তারপর আমি দ্রুত সেই চিঠির উত্তর লিখেছিলাম। আমি সেই মেয়ের মাধ্যমে আবার পাঠিয়েছিলাম। আমি সেই চিঠিতে লিখেছিলাম, না, আমি নিজেই তোমার সাথে দেখা করতে আসব। শুধু বলো তুমি কখন বাড়িতে থাকবে। তারপর সে উত্তর দিল, আমি 5:00টায় পোস্ট অফিস থেকে বাড়ি আসব। হ্যাঁ, তোমার কোনো চিন্তা করার দরকার নেই। তোমার আগমনে আমার মাও খুশি হবেন এবং তোমার কোনো চিন্তা করা উচিত নয়। আমার মা তোমাকে কিছু বলবে না এবং আমি তোমার মাকে কিছু বলতে দেব না। শুধু এসো আমার প্রিয়। আমি তোমার জন্য অধৈর্য হয়ে অপেক্ষা করছি। আমি খুশিতে ধন্যবাদ লিখেছিলাম এবং তারপর আমি খুব স্বস্তি পেয়েছিলাম। একটা নতুন দ্বিধা আমাকে ঘিরে ধরল। কিন্তু এখন আমি মোটেও চুপ থাকতে চাইছিলাম না। এখন আমি সত্যেন্দ্রের কাছ থেকে উত্তর চাইছিলাম। এই সম্পর্ক থেকে এবং নিজের কাছ থেকেও। আমি একবার নিজেই এই সমস্ত তথ্য পেতে চাইছিলাম। আমি জানতাম যে এই সব ভুল। আমার এত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এই বিষয়ে আমার কোনো বড় ব্যক্তির পরামর্শ নেওয়া উচিত। কিন্তু তারা যেমন বলে, বয়স যত বেশি তত বেশি চিন্তাভাবনা। আমি কোনো কারণ ছাড়াই আমার ঘর নষ্ট করার জন্য বদ্ধপরিকর ছিলাম। আমি সারা রাত এই বিভ্রান্তিতে কাটিয়েছি এবং তারপর সকাল হয়ে গেছে। কিন্তু আমি কিছুই বুঝতে পারিনি যে আমি আমার বাবা মায়ের সাথে কিভাবে কথা বলবো। আমি কিভাবে তাদের বলব যে আমি সত্যেন্দ্রের সাথে দেখা করতে চাই। কিন্তু আমাকে কোনোভাবে তাদের বলতে হয়েছিল। এখন এই পর্যায়ে পৌঁছানোর পরে আমি সাহস হারাতে চাইনি। আমি সাহস সঞ্চয় করে রান্নাঘরে গেলাম। তারপর ধীরে ধীরে বললাম, মা, আমি আজ আমার স্বামী সত্যেন্দ্রের সাথে দেখা করতে চাই।
আমি কেবল বুঝতে পেরেছিলাম যে আমি কত কষ্টে মাকে এই কথাগুলো বলেছি। এই কথাগুলো বলার সময় আমি খুব লজ্জা পাচ্ছিলাম। মা ঘুরে আমার দিকে খুব গম্ভীরভাবে তাকালেন। তুমি সত্যেন্দ্রের সাথে দেখা করার প্রয়োজন বোধ করছো কেন? এখন তোমার বিদায়ের আর মাত্র 3 মাস বাকি। আর এখন এই ধরনের সাক্ষাৎ হওয়া উচিত নয়। এই ধরনের সাক্ষাৎ সম্পর্ক নষ্ট করে এবং বিদায়ের দিন কনের মুখ ভালো দেখায় না। এখন কেবল বিদায়ের দিনই দেখা করা উচিত। এমন পরিস্থিতিতে যদি তুমি মাঝে মাঝে দেখা করতে থাকো, তাহলে ঈশ্বর না করুন যদি তোমার স্বামীর আবেগ বিভ্রান্ত হয়। যদি এই সাক্ষাৎগুলির মধ্যে তুমি গর্ভবতী হও, তাহলে আমরা কোনো আত্মীয়দের জবাব দেব? সবাই গসিপ করবে এবং সবাই তোমাকে দোষারোপ করবে। সে গোপনে সবকিছু ব্যাখ্যা করেছিল। তারপর আমি নিচু স্বরে বলতে শুরু করলাম, মা, আমার তার সাথে গুরুত্বপূর্ণ কিছু নিয়ে কথা বলতে হবে। আমাকে কিছুক্ষণের জন্য তার সাথে দেখা করতে দাও। সে আমাকে 6টায় বলল। আমি 1:00টা সময় দিয়েছি। আমি 2 ঘন্টা পরে ফিরে আসব। মা, দয়া করে আমাকে যেতে দাও। মা চিন্তিত ছিলেন। ছেলে, তোমার বাবা রাগ করবেন। তিনি নিজেই বলেছিলেন যে এখন বিদায়ের দিন ঘনিয়ে আসছে, তাই তুমি তার বাড়িতে যেতে পারবে না। ছেলে, এটা আমাদের সকল পরিবারের সম্মানের প্রশ্ন এবং আমি যা বলছি তাতে একটু মনোযোগ দাও। একজন পুরুষের কোনো ধর্ম বা বিশ্বাস নেই। তুমি তার জন্য পবিত্র এবং সে তোমার স্বামী। যদি সে বিভ্রান্ত হয়, তাহলে সে এখনই বিয়ের রাতে যা ঘটবে তাই করবে এবং বিদায়ের 3 মাস আগে আমি এমন কোনো কথা শুনতে চাই না। এখন সে খোলাখুলি কথা বলেছে এবং আমার জেদের সামনে সে সবসময় বাধ্য হয়েছে। কিন্তু আজ আমি বাধ্য হতে চাইনি। কিন্তু সে কিভাবে জানবে যে তার মেয়ে এই বিষয়টি শেষ করতে চলেছে? আমি ভয়ে পিছু হটলাম। সে তার কোনো অস্বীকৃতি শুনতে প্রস্তুত ছিল না। এবং সে যে ধরনের কথা বলছিল তা আমার রক্ত চেপে ধরা ছাড়া আর কিছুই ছিল না। সে এক মুহূর্ত চুপ করে রইল, চোখ বন্ধ করে সাহসের সাথে আবার এগিয়ে গেল। মা, আমি শুধু একবার যেতে চাই। আমি কথা দিচ্ছি আমি দেরি করব না। ঈশ্বরের দোহাই, তুমি আমার মা। আমাকে বোঝার চেষ্টা করো। আমার হৃদয়ে অনেক সমস্যা। আমি নিজেকে নিয়ে খুব চিন্তিত। সে আমার জীবনের অংশ হতে চলেছে। আমি তাকে কিছু জিজ্ঞাসা করতে চাই, আমি কিছু শুনতে চাই। আমি খালি হৃদয় নিয়ে এই সম্পর্কে যেতে পারি না। সে আমার দিকে তাকাল। আমার চোখ ভিজে গেল। আমি আমার মুখে অনেক উদ্বেগ দেখতে পেলাম। আমি একটু চিন্তিত ছিলাম। তুমি কিসের জন্য চিন্তিত? একদিন সব মেয়েদের চলে যেতে হবে। তাহলে চিন্তার কি আছে? মা, দয়া করে আমাকে বলো যে আমি যেতে চাই। ঈশ্বরের দোহাই, আমি এখনই তোমাকে কিছু বলতে পারছি না। কিন্তু তার সাথে দেখা করা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি আমাকে সুখী রাখতে চাও, তাহলে আজই আমাকে যেতে দাও এবং বাবারও যত্ন নিও। সে আমার দিকে গভীরভাবে তাকাল। কিন্তু আমার মুখের অবস্থা বুঝতে পেরে সে আমাকে মৃদু এবং রাগান্বিতভাবে বলল, ঠিক আছে, যাও। কিন্তু একটা কথা মনোযোগ দিয়ে শোনো। সন্ধ্যা 6:00টা বেজে গেছে, তাই না? তাহলে তোমার সন্ধ্যা 7:00টার মধ্যে বাড়িতে পৌঁছানো উচিত। তোমার বাবা যেন কিছু না জানেন। তার আগে বাড়ি ফিরে এসো। আমি তাড়াতাড়ি হ্যাঁ বলে মাথা নাড়লাম এবং মায়ের পা ছুঁয়ে বললাম, আমি সময়মতো আসব। তুমি চিন্তা করো না। তারপর আমি রান্নাঘর থেকে আমার ঘরে চলে এলাম। এখন সময় এভাবেই কেটে যাচ্ছিল। এখন 6টা, তখন প্রায় 1:00 হতে চল এবং আমি আস্তে আস্তে দরজা খুললাম, মাথায় একটা দোপাট্টা দিলাম এবং দরজা বন্ধ করে রাস্তার কোণে দাঁড়ালাম। আমার মুখে প্রচণ্ড উদ্বেগ। আমার পা দ্রুত গতিতে এগোচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই আমি রিকশায় বসে চলে যাচ্ছিলাম। রিকশায় বসে আমি কেবল এই কথাটাই ভাবছিলাম। পরিবারের সদস্যদের সম্মতিতে এই বিয়ে হয়েছে। সবাই বলল যে এই জুটিটা খুব সুন্দর, সম্পর্কটা খুব ভালো। কিন্তু বিয়ের কয়েকদিন আগে আমি জানতে পারলাম যে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। বরং সত্যেন্দ্র আমাকে একটা বিয়েতে দেখেছিলেন এবং আমাকে দেখার সাথে সাথেই তিনি তার হৃদয় হারিয়ে ফেলেছিলেন। তিনি আমাকে তার হৃদয়ে বাস করিয়েছিলেন এবং ধীরে ধীরে তার পরিবারের সদস্যদের বোঝাতে পেরেছিলেন এবং আমাদের সম্পর্ক ঠিক করে দিয়েছিলেন। আমি এটা জেনে খুব অদ্ভুতভাবে খুশি হয়েছিলাম। এইসব কিভাবে হবে? কাউকে একবার দেখার পর কে জীবনের একটা সিদ্ধান্ত নিয়েছে। আমি ভেবেছিলাম যে হয়তো এটাই ভালোবাসা এবং আমি খুব ভাগ্যবান। বিয়ের দিন আমার মুখে অনেক খুশি ছিল। একটা অন্যরকম আভাস ছিল।
আমার মনে হচ্ছিল আমি এখন ভালোবাসায় ভরা নিরাপদ জীবনের দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু সেই রাতে যখন বিয়ের পর সত্যেন্দ্র আমার কাছে এসে আমার কানে ফিসফিস করে বলল, আমি নিজেকে সামলাতে পারছি না। আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই এবং সারা রাত তোমার সৌন্দর্য দেখতে চাই। আমি তোমাকে জড়িয়ে ধরতে চাই। আমি তোমার উপর আমার ভালোবাসা বর্ষণ করতে চাই। আমি তোমার সাথে আমার অনুভূতি সংযুক্ত করতে চাই। কিন্তু ভাগ্য ঠিক করেছে যে আমি কেবল তোমার সাথেই বিবাহিত। আমাদের পরবর্তী সাক্ষাৎ বিদায়ের পরই নির্ধারিত হবে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার পড়াশোনা শেষ করো যাতে আমি তোমাকে গ্রহণ করতে পারি। আমার ভেতরে কিছু ভেঙে গেছে। এই কথার পর আমার শান্তি উধাও হয়ে গেছে। আমার চিন্তাভাবনার উপর একটা বোঝা চাপা পড়েছে। আমার মনে হয়েছে যে ভালোবাসার মূল কেবল শরীরের ক্ষুধার উপর নির্ভরশীল। আবারও অদ্ভুত লাগতে শুরু করেছে। আমার মনে একটা প্রশ্ন জাগছে। এটাই কি সেই জীবন যার স্বপ্ন আমি দেখেছিলাম? তারপর জীবন এভাবেই চলতে লাগল। দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে বিদায়ের আলোচনা তীব্রতর হতে লাগল। তারিখ ঠিক হয়ে গেল। মাত্র 3 মাস বাকি ছিল। কিন্তু আমার ভেতরে একটা জ্বর উঠেছিল। যত দিন যাচ্ছে আমার হৃদয় উদ্বিগ্ন হয়ে উঠছে। আমার মন ঘুরতে শুরু করেছে। আমার মনে হচ্ছে যেন আমাকে এমন এক দেয়ালের দিকে ঠেলে দেওয়া হচ্ছে যার পিছনে অন্ধকার আর আগুন। আমি মনে মনে একটা দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি আর চুপ করে থাকব না। রিকশায় বসে থাকাকালীন আমার হৃদয় সিদ্ধান্ত নিয়েছে যে আমি সত্যেন্দ্রের সাথে খোলাখুলি কথা বলবো। আমাকে এই সম্পর্ক শেষ করতে হবে। যে সম্পর্ক আমার মর্যাদার জন্য নিরাপদ নয় তা আমার জীবনের অংশ হতে পারে না। রিকশাটি রাস্তায় পরিণত হয়ে গেল। সামনে বোর্ড দেখতে পেলাম। সত্যেন্দ্রের বাড়ি খুব কাছেই ছিল। আমি আমার দোপাট্টা ঠিক করলাম। কাপা হাতে গেটে বাজালাম। আমি আমার নার্ভাসনেস লুকানোর চেষ্টা করলাম এবং চোখ বন্ধ করলাম। শেষবারের মতো নিজেকে বুঝিয়ে বললাম, এখন যা বলার আছে খোলাখুলি বলতে হবে। যদি আমি ভয় পাই তাহলে সবকিছুই অকেজো হয়ে যাবে। ঠিক আছে, নিজেকে সামলাও। আমার মনে যা আসে তাই করব। আমি কোনোভাবে নিজেকে বুঝিয়ে বললাম। কিছুদূর যাওয়ার পর আমি তার বাড়িতে পৌঁছে গেলাম। দরজা দিয়ে ঢুকতেই ডান দিকে একটা বড় উঠোন ছিল। সবকিছুই প্রাসাদের মতো লাগছিল। আমি রিকশা থেকে নেমে কাপা কাপা পদক্ষেপে এগিয়ে গেলাম। আমার হৃদস্পন্দন এখন খুব দ্রুত শুরু হয়ে গেল। মনের মধ্যে এক অদ্ভুত অস্থিরতা নিয়ে আমি তার বাড়িতে গেলাম। সত্যেন্দ্রের মা সেখানে বসেছিলেন। আমাকে দেখার সাথে সাথে তিনি হেসে উঠে দাঁড়ালেন। ওহ দিব্যা বেটা, তুমি এসেছ। সে আমার কাছে এসেছিল। আসার সময় সে এই কথা বলছিল। আমি যখন তার পা ছুঁয়েছিলাম সে আমাকে ভালোবাসায় আশীর্বাদ করেছিল। সে আমার কপালে চুমু খেয়েছিল। আমি তার পা ছুঁয়েছিলাম। ওহ ঈশ্বর, তোমাকে যেন খারাপ দৃষ্টির অভিশাপ না দেয়। তুমি দেখতে এত সুন্দর। আজ তুমি আমাদের বাড়িতে কিভাবে এলে? আমার বিশ্বাসই হচ্ছে না যে আমার পুত্রবধূ আমার বাড়িতে এসেছে। তার কথাগুলো ভালোবাসায় ভরা ছিল। আমি ঘাবড়ে গিয়ে একটু পিছনে সরে মাথা নিচু করে বললাম, মাসি, সত্যেন্দ্র আমাকে ফোন করেছিল। আমি গোল গলায় কথা বলছিলাম। সত্যেন্দ্র আমাকে ফোন করেনি। আমি নিজেই সেখানে এসেছিলাম। কিন্তু আমি মাসিকে মিথ্যা বলেছিলাম যে সত্যেন্দ্র আমাকে এখানে ডেকেছে। তারপর মাসি আমাকে সোফার দিকে ইশারা করলেন। বসো ছেলে, সব ঠিক আছে? তোমার মা বাবা কেমন আছেন? আমিও এখন সোফায় বসেছিলাম। কিন্তু আমার হাত পা কাঁপছিল। আমার হৃদয় জোরে জোরে স্পন্দিত হচ্ছিল। হ্যাঁ, সবকিছু ঠিক আছে মাসি। আমি সত্যেন্দ্রের সাথে দেখা করতে এসেছি। সে বলেছিল যে তুমি 6:00টার মধ্যে আসবে। তারপর মাসি হেসে বললেন, হ্যাঁ, সে বলছিল যে তুমি আসবে। তুমি ভালো করেছ। তুমি এটা ঠিক করেছ। মিটিংয়ে তোমাদের পড়াশোনার কথা বলতে হবে। তুমি এটা করতে পারো। সর্বোপরি সে তোমার স্বামী এবং এটা ভালো। একে অপরের কথা বুঝতে পারো। তাই বিয়ে হয়ে গেছে। তোমাদের চলে যাওয়ার আর মাত্র 3 মাস বাকি। একে অপরের সাথে তোমাদের মনের কথা শেয়ার করো। একে অপরকে বুঝিয়ে বলো। আমি চোখ নামিয়ে না করে মাথা নাড়লাম। একে অপরকে বুঝিয়ে বলো। এই কথা শুনে আমি বিভ্রান্ত হয়ে গেলাম। আজ যা শেষ করতে যাচ্ছিলাম, এগুলো কি হৃদয়ের কথা নাকি ঝড় যা সবকিছু বদলে দিতে পারে? তারপর মাসি মৃদুস্বরে বললেন, চলো তাহলে যাই।
সে তোমার জন্য অপেক্ষা করছে। সে তার ঘরে আছে। তুমি যাও, আমি তোমার জন্য কিছু পাঠাবো। এবার আমি ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে আমার দোপাট্টা ঠিক করে হাতের আর্দ্রতা পরিষ্কার করলাম। ধন্যবাদ মাসি, এই বলে সে সেখান থেকে চলে গেল। সিঁড়ির দিকে হাঁটতে হাঁটতে আমার পা থরথর করছিল। আমার হৃৎপিণ্ড আমার পদক্ষেপের সাথে সাথে দ্রুত স্পন্দিত হচ্ছিল। কিন্তু আজ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই সমস্যা সমাধানের পরেই যাব। তারপর আমি সত্যেন্দ্রের ঘরে পৌঁছালাম। আমি কিছুক্ষণ থেমে একটা দীর্ঘ নিঃশ্বাস নিলাম। তারপর দরজায় মৃদু ডাক। সত্যেন্দ্রের আওয়াজ এলো, ভেতরে এসো। তারপর আস্তে আস্তে দরজা খুললাম। ঘরে তাকে দেখতে পেলাম, সাদা শার্ট পরা, অর্ধেক বোতাম খোলা, পরে সে খুব সুন্দর দেখাচ্ছে। আমাকে দেখে সত্যেন্দ্র হেসে দ্রুত উঠে দাঁড়াল। আজ আমার ভালোবাসা আমাকে এতটাই মিস করছিল যে সে নিজেই আমার বাড়িতে আমার সাথে দেখা করতে এসেছে। সে ধীরে ধীরে আমার কাছে এসে আমার কোমরে আলতো করে হাত রেখে আমাকে তার দিকে টেনে নিল। না হলে আমার প্রিয় স্ত্রী কখনো এমন কিছু কামনা করেনি। তুমি কি জানো আজ আমি কতটা খুশি? আমি এত খুশি যে এর কোনো সীমা ছিল না। আমার হৃদস্পন্দন জোরে জোরে স্পন্দিত হতে শুরু করে। আমি একেবারে চুপ করে দাঁড়িয়ে রইলাম। সত্যেন্দ্র আমার মুখের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, তোমার জন্য আজ আমি আমার দোকানের অনেক লোককে মিষ্টি দিয়েছি। আজ আমি খুব খুশি। এখন বলো তুমি আমার সাথে কি কথা বলতে চাও, না হলে আগে একটা কাজ করে নাও। চলো একটু রোমান্স করি। তারপর তোমার গুরুত্বপূর্ণ কথাও শুনব। কুশে আমার গালের দিকে ঝুঁকে আমাকে জ্বালাতন করতে লাগল। কিন্তু আমি তাড়াতাড়ি হাত বাড়িয়ে তাকে থামালাম। না সত্যেন্দ্রজি, আগে আমার কথা শোনো। তারপর তুমি যা করতে চাও তাই করো। কি আমার সারা শরীর বিষণ্ণতায় ভিজে গেল এবং আমার কণ্ঠে একটা অদ্ভুত কম্পন। সত্যেন্দ্র এক মুহূর্ত থামল। তারপর সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, দেখো, যখন আমি কিছু করব তুমি নিজেই লজ্জায় লাল হয়ে যাবে। আমার মুখ সত্যিই লজ্জায় লাল হয়ে গেল। আমার চোখ নিচু হয়ে গেল। আমাকে দেখে সত্যেন্দ্র হেসে ফেটে পড়ল। সে আমার কপালে আলতো করে চুমু খেতে শুরু করল এবং আমাকে আদর করে জড়িয়ে ধরে বিছানার দিকে নিয়ে গেল। আমাকে বিছানায় বসাতে গিয়ে সে খুব গম্ভীরভাবে বলল, আচ্ছা, এখন বলো তো কি হয়েছে। আমি মাথা তুলে চোখ মুছে ফেললাম। এবার সময় এসেছে আমার মনের কথা খোলাখুলি বলার। এটা এমন একটা জিনিস যা সম্পর্ক বদলে দিতে পারে এবং সবকিছু শেষ করে দিতে পারে। কিন্তু আজ আমি এখানে সবকিছু শেষ করার ইচ্ছা নিয়ে এসেছি। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মৃদুস্বরে বললাম, সত্যেন্দ্র, আমি তোমার কাছে অনেক আশা নিয়ে এসেছি। আমার কণ্ঠস্বর খুব নিচু ছিল, যেন ভেতরে ভেতরে কোনো ভয় আমাকে কিছু বলতে বাধা দিচ্ছিল। মাঝখানে কোনো বাধা ছিল না। সে শুধু খুব মনোযোগ সহকারে আমার দিকে তাকিয়েছিল। আমার কথা শুনে সে সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে গেল। তারপর আমি নিচু স্বরে বললাম, তুমি সবসময় বলো যে তুমি আমাকে ভালোবাসো। তুমি আমাকে অনেক ভালোবাসো। বিয়ের রাতে তুমি যেসব কথা বলেছিলে তা এখনও আমার মনে আছে। সেই রাতে যখন তুমি আমার কানে এই কথাগুলো ফিসফিস করে বলেছিলে, আমি হেসে ফেলিনি কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম। আজ আমি সত্যেন্দ্রের কাছ থেকে কিছু লুকাতে চাইনি। আমি তাকে সবকিছু খোলাখুলিভাবে বলতে চেয়েছিলাম যাতে আজই প্রতিটি ভুল বোঝাবুঝির অবসান হয়। আমি চোখের পাতা তুলে সত্যেন্দ্রের চোখের দিকে তাকাতে লাগলাম। কিন্তু আমার সাহস ছিল না। ভয়ে আমি তাকে জড়িয়ে ধরেছিলাম। কেবল আমার ঈশ্বরই জানতেন সেই সময় আমি সেখানে বসে থাকার জন্য এত সাহস সঞ্চয় করেছিলাম। আমি আমার হৃদয়ের অবস্থা বলতে বসেছিলাম। আমি খুব স্পষ্ট ভাষায় কথা বলেছিলাম। আমার মনে হয় তুমি আমার শরীর এবং আমার সৌন্দর্যকে ভালোবাসো। আমি তোমাকে দোষ দিচ্ছি না। এই মুহূর্তে আমি শুধু আমার অবস্থা বলছি। তোমার মতো একজন মানুষের জন্য এই সব স্বাভাবিক হবে। কিন্তু সত্যেন্দ্রজি, এই সব আমার জন্য খুব কঠিন। আমি সবকিছু খোলাখুলিভাবে বলতে চেয়েছিলাম। আজ আমি কিছু লুকাতে চাইনি। সত্যেন্দ্র একেবারে চুপচাপ বসে আমার দিকে তাকিয়েছিল। তার ঠোঁটে একটা ধীর হাসি, কিন্তু তার চোখে একটা গভীর গম্ভীরতা নেমে এসেছিল। আমি একটু কাঁপতে কাঁপতে বললাম, আমি জানি আমি ভুল কথা বলছি। এটা সব বলার সময় নয়, হয়তো সুযোগও নয়। তুমি কষ্ট পাবে, তোমার হৃদয় কষ্ট পাবে। কিন্তু আমি অসহায়। আমি এমনভাবে থামলাম যেন কথাগুলো আমার গলায় আটকে আছে। তারপর নিজেকে সামলে নিয়ে বললাম, আমি তোমার ভালোবাসা এবং তোমার ইচ্ছা সহ্য করতে পারছি না। আমি খুব ভয় পাচ্ছি। সত্যেন্দ্রজি, আমি তোমার কাছ থেকে বিবাহবিচ্ছেদ চাই।
আমার হৃদস্পন্দন খুব জোরে হচ্ছিল। মনে হচ্ছিল যেন যে কোনো মুহূর্তে গলা দিয়ে বেরিয়ে আসবে। আমার কণ্ঠস্বর ভারী হয়ে উঠল, কিন্তু চোখে জল ছিল না। আমি এখন এই সম্পর্ককে এগিয়ে নিতে চাই না। মধুচন্দ্রিমার রাতের মতো শব্দে আমি ভয় পাচ্ছি। তোমার ইচ্ছা আমার ভয়ে পরিণত হয়েছে। আমি খুব অসহায়। আমি তোমাকে আমার হৃদয়ের অবস্থা বলছি। যদি তোমার কোনো কিছুতে খারাপ লাগে, আমি ক্ষমা চাই। সত্যেন্দ্র কিছু বলল না। তার মুখে কোনো বিস্ময় বা রাগ ছিল না। সে শুধু চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল, যেন প্রতিটি শব্দ তার ভেতরে মিশে যাচ্ছে। অবশেষে আমি কিছু বলার জন্য চোখ বন্ধ করে ফেললাম। তারপর আমি মৃদুস্বরে বললাম, আমি তোমার সাথে থাকতে চাই না। আমি বিবাহবিচ্ছেদ চাই। আমি কেবল জানি আমি কতটা কষ্ট করে এই কথাগুলো বলেছি। ঘরের সবকিছু এক মুহূর্তের জন্য থেমে গেল। আমার কাঁপতে থাকা কণ্ঠস্বর বাতাসে রয়ে গেল। সত্যেন্দ্রের ঠোঁটে এখনও একই রকম মাঝারি হাসি, কিন্তু তার চোখ অন্য কিছু বলছিল। হয়তো প্রশ্ন, হয়তো দুঃখ, এই সবই নীরবতার মধ্যে লুকিয়েছিল। আমি শেষ কথাটা বলতেই শেষ কথাটা বললাম। সত্যেন্দ্র একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। খুব শান্তভাবে আমার দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, তুমি যা বলছো তা আমি বুঝতে পারছি। কিন্তু আমি তোমার উপর রাগ করছি না, আর তোমার কথার উপরও রাগ করছি না। খুব শান্তভাবে কথা বলছিল। সে আমার মন বুঝতে পেরেছিল এবং 2-8 বছর বয়সী একজন তরুণ, বুদ্ধিমান ছেলে ছিল। আমার মতো 1-8 বছর বয়সী মেয়ের কথা সে সহজেই বুঝতে পারত। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম, যেন আমি বিশ্বাস করতে পারছি না যে একজন মানুষ আমার কথা এত নরমভাবে সহ্য করতে পারে। কারণ আসার আগে, যখন আমি রিয়ার সাথে এই বিষয়ে কথা বলেছিলাম, তখন সে খুব রেগে গিয়েছিল। থাকুক, তুমি কেন তোমার জীবন নষ্ট করতে চাইছ? বিয়ে করা এত বড় সমস্যা ছিল না। কিন্তু আমি বুঝতে পারছিলাম না সে কি বলছে এবং ইচ্ছাকৃতভাবে এখানে এসেছিল। কিন্তু আমার মনে একটা ভয়ও ছিল। রিয়া আমাকে বলেছিল যে পুরুষরা এমন কথা সহ্য করে না। যদি সে তোমার মুখ থেকে এমন কথা শোনে, তাহলে সে তোমাকে ছেড়ে যাবে না, বরং পুরো পরিবারকে সিদ্ধান্ত নিতে বসিয়ে দেবে। কিন্তু এখানে সমস্যাটা উল্টে গেছে। তারপর সতীন্দ্র আমার সামনে মাথা নিচু করে আমাকে আস্তে করে জিজ্ঞাসা করল, আচ্ছা বলো তো, কে তোমাকে এইসব কথা বলেছে? আমার কথা শুনে সে কেন অনুমান করেছিল জানি না। এটা আমার ভাষা ছিল না। আমি খুব নির্দোষ ছিলাম। আমি যে বড় কথা বলেছিলাম তা তার কাছে স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। আমি অন্য কারো কাছ থেকে সম্পূর্ণ ভুল তথ্য নিয়ে তার কাছে এসেছিলাম। আমি কিছুক্ষণ ভাবলাম এবং তারপর সত্যেন্দ্রকে বলতে শুরু করলাম, সত্যেন্দ্রজি, সে আমার বন্ধু রিয়া, তাই না? সে আমাকে বলেছিল যে সে আমার সবচেয়ে ভালো বন্ধু। বিয়ের দিন সে তোমার সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছিল। সে একই রকম। সত্যেন্দ্রের মনে পড়ল। আমি কথা বলতে থাকলাম। রিয়ার বাবা মা তাকে 8ম শ্রেণীর পর বিয়ে দিয়েছিলেন এবং 2 বছর পর তাকে বিদায় দিয়েছিলেন। এখন আমার বিদায় হতে চলেছে। তাই বিয়ের রাতগুলো আমার ভয় করে। সে আমাকে বলেছিল যে বিয়ের প্রথম রাতটা খুব বেদনাদায়ক। স্বামীর অনেক স্নেহ সহ্য করতে হয়। আর আমার দিকে তাকাও, আমি জোরে চিৎকার করি, এমনকি যদি আমাকে একটি সূচো বিধে এবং আমি সেই ব্যথা সহ্য করতে পারি না। এবং তারপর আমার উপর তোমার সম্পূর্ণ অধিকার আছে। আমি ইতস্তত করে থেমে গেলাম যখন আমি এই কথাগুলো বললাম। আমার নেশার কারণে এই কথাগুলো ইতিমধ্যেই আমার জিহ্বা থেকে বেরিয়ে এসেছিল। যখন তুমি আমার মধ্যে প্রবেশ করবে, আমি কিভাবে এই যন্ত্রণা সহ্য করতে পারব? আমার কথা শুনে সত্যেন্দ্র খুব জোরে হেসে উঠল। আমি কোনো ধরনের ঘোমটা দেইনি। আমার কথা শুনে সে অবাক হয়ে গেল এবং সে আমার প্রতি তার হৃদয়ের তৃপ্তি পর্যন্ত প্রেমে পড়ে গেল। সে কয়েক মুহূর্ত ধরে হাসতে থাকল। তারপর সে আমার দিকে ঝুঁকে হেসে বলল, শোনো, আজ আমি তোমার হৃদয় থেকে সমস্ত ভয় দূর করে দেব। তোমার ভেতরে কোনো ভয় থাকবে না, আর তুমি তোমার জিভ থেকে বিবাহবিচ্ছেদের মতো শব্দ উচ্চারণ করবে না। তোমার কোনো আতঙ্কও থাকবে না। আমি চিন্তায় তার দিকে তাকালাম। আমি তার চোখে আটকে গেলাম। কেমন সত্যেন্দ্রজি, তুমি আমার ভয় কিভাবে দূর করবে? তারপর সত্যেন্দ্র স্নেহের সাথে আমার হাত নিজের হাতে নিয়ে বলল, ঠিক যেমন প্রতিটি স্বামী তার স্ত্রীকে ব্যাখ্যা করতে চায়। আমি কিছু না বলেই তোমাকে সবকিছু ব্যাখ্যা করব। তোমার প্রতিটি প্রশ্নের উত্তর আমি তোমার চোখে লিখে দেব। কিন্তু যখন তুমি এই সবের জন্য প্রস্তুত হবে, তখন আমি আরও কিছু বলার আগেই সে হঠাৎ আমার কাছে এসে দাঁড়াল। বিছানায় আমাদের মধ্যে কিছুটা দূরত্ব ছিল।
তাকে আমার এত কাছে আসতে দেখে আমি ঘাবড়ে গেলাম এবং পিছনে সরে গেলাম। কিন্তু তারপর সত্যেন্দ্র হঠাৎ আমার কোমরে হাত রাখলেন এবং আমাকে খুব কাছে টেনে নিলেন। আমাদের দুজনের মুখ একে অপরের নিঃশ্বাসে জ্বলজ্বল করছিল। আমি কিছু বুঝতে পারার আগেই সে আমার ঘাড়ে আকুতিতে ঝুঁকে পড়ল, যেখানে আমার সমস্ত শরীর তার ভালোবাসায় কাঁপছিল। সে আমার ঘাড়ে যতটা ভালোবাসায় ঝুঁকেছিল, আমার সমস্ত শরীরও একইভাবে কাঁপছিল। আমি তার কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এখন তার হাত ধীরে ধীরে আমার কোমরে জাদুর মতো নড়াচড়া করছিল, যার কারণে আমার সমস্ত শরীর সম্পূর্ণ অসাড় হয়ে যেতে শুরু করেছিল। কিন্তু আমি তাকে থামানোর চেষ্টা করলাম, কিন্তু আমি নিজেই তার ভালোবাসায় ডুবে রইলাম। কখন আমার ঘাড় থেকে দোপাট্টা খুলে গেল, কখন আমার শার্ট খুলে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না। আমি নিয়ন্ত্রণ হারিয়ে তার বুকে চলে গেলাম। সত্যেন্দ্র ধীরে ধীরে আমার শরীরে চুমু খেতে শুরু করল এবং আমিও তাকে তা করা থেকে বিরত রাখতে পারলাম না। তারপর ঘরে 2 ঘন্টা ধরে নীরবতা। আমি ঠিক তার কোলে শুয়েছিলাম। ক্লান্তিতে আমার মুখ ফুলে গিয়েছিল। আমার সমস্ত চুল ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং আমার মুখের উপর শুয়ে পড়েছিল। তারপর সত্যেন্দ্র আমাকে মৃদুস্বরে জিজ্ঞাসা করলেন, এখন তোমার ভয় চলে গেছে? তুমি খুব একটা ব্যথা পাওনি, তাই না? আমিও চোখ খুলে ফেললাম। তারপর আমি তাকে বলতে শুরু করলাম, তুমি আমার সাথে ভালো ব্যবহার করনি সত্যেন্দ্রজি, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। আমি শুধু তোমার সাথে কথা বলতে এসেছিলাম। তুমি আমার সাথে এই সব করেছ। আমি কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। লজ্জায় আমার মুখ লাল হয়ে গিয়েছিল। তারপর সত্যেন্দ্র আমার কোমল নাক স্পর্শ করে হেসে উঠল। সে স্নেহপূর্ণ ভাষায় বলল, আমার প্রিয় স্ত্রী, আমার ভালোবাসা, তোমাকে বোঝানো খুবই জরুরি ছিল। তুমি বোকামি করে একটা বড় পদক্ষেপ নিতে, যা শুধু তোমার ক্ষতিই করত না, আমাদের একে অপরের থেকে আলাদাও করত। আর আমি এমন কিছু করতে চাইনি যা আমাকে আমার জীবন থেকে দূরে সরিয়ে দেয়। আমি তোমাকে পৃথিবীর অন্য কারো চেয়ে বেশি ভালোবাসি। তোমার প্রতি আমার ভালোবাসাকে খারাপভাবে নেওয়া উচিত নয়। এখন তোমাকে এই সব বোঝানো খুবই জরুরি হয়ে পড়েছিল। আমি তোমার স্বামী। আমি অপরিচিত নেই। সতীন্দ্রের কথা শোনার পর আমার হৃদয় শান্তিতে ভরে গেল। আমার ভয় চলে গেল। এখন আমি বিয়ের রাত নিয়ে ভয় পাইনি। এখন আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে বিয়ের রাতটা আমি যতটা ভাবছিলাম ততটা ভয়ঙ্কর নয়। সত্যেন্দ্রজি, তুমি সত্যিই আমাকে সবকিছু বুঝিয়ে দিয়েছ। এখন এই সম্পর্কের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এখন আমি আমার মাকে নিয়ে খুব ভয় পাচ্ছি। বিদায়ের আগে আমাদের মধ্যে এই সব ঘটেছিল। এখন আমি আমার মাকে কি বলবো? তখন সত্যেন্দ্র বলল, এতে ভয় পাওয়ার কি আছে? আমি তোমার স্বামী। তুমি এত ভয় পাওয়াচ্ছ কেন? তোমার উপর আমার পূর্ণ অধিকার আছে। ভয়ের কি আছে? চিন্তা করো না। আমি তোমাকে এই সপ্তাহে বিদায় করে দেব এবং তোমাকে ফিরিয়ে আনব এবং তারপর পুরো সপ্তাহের জন্য তোমার জন্য আমার জীবন উৎসর্গ করব। আমি শুনেছি যে আমার গাল লজ্জায় লাল হয়ে গেছে। আর তখন সদনা নিজেই আমাকে আমার বাড়িতে নামিয়ে দিতে এসেছিল এবং তারপর বাড়িতে এসে আমার মাকে বলেছিল যে আমি দিব্যাকে বিদায় করে আগামী সপ্তাহে তাকে নিয়ে যেতে চাই। যদি তোমার অনুমতি থাকে। আমার মা বললেন, ছেলে, তোমার ইচ্ছা কাজ করবে না। এতে বরদের মতামত গুরুত্বপূর্ণ। এখন বররা সিদ্ধান্ত নিয়েছে যে 3 মাস পর তোমার স্ত্রী তোমার সাথে চলে যাবে। তাই তুমি এই শুভ সময় পরিবর্তন করতে পারবে না। এখন তুমি বাড়ি যাও। আমি শুনেছি যে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। মা স্পষ্টভাবে অস্বীকার করেছিলেন এবং আমার সাথে যা ঘটেছে তা আমি কিভাবে আমার মাকে এটি সম্পর্কে বলব, কারণ এটি আমার দোষ ছিল। সর্বোপরি উভয় পরিবার তাদের নিজস্ব বিষয়ে রাজি হয়েছিল, কিন্তু আমার সাথে একটি বড় দুর্ঘটনা ঘটেছিল। আমি সেদিনের সাক্ষাতের পর গর্ভবতী হয়েছিলাম। আমার মাসিকও আসছিল না। কিন্তু আমি আমার মাকে এটি বলতে পারিনি এবং আমি সত্যেন্দ্রের সাথে আর দেখা করতে পারিনি। কিন্তু আমি সত্যেন্দ্রকে একটা চিঠি লিখেছিলাম। আমি তাকে সব বলেছিলাম। সত্যেন্দ্র আমার চিঠির উত্তর দিয়ে বলেছিল যে ঠিক আছে, তুমি এটা গোপন রাখো। নইলে পরিবারের সদস্যরা যদি জানতে পারে তাহলে উভয় পরিবারেরই অপমান হবে। বিদায়ের আগে আমি গর্ভবতী হয়েছিলাম। আমি কাউকে এই কথা বলিনি এবং অধৈর্য হয়ে সেই দিনের জন্য অপেক্ষা করতে থাকি। কিন্তু কারো ভাগ্যে যা লেখা আছে তা কেউ এড়াতে পারে না। আমার বিদায়ের দিন সত্যেন্দ্রের হঠাৎ হার্ট অ্যাটাক হয় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। এই খবরটি আমার জন্য কোনো বিপর্যয়ের চেয়ে কম ছিল না।
সত্যেন্দ্রের সাথে আমি যা করেছি তা আমি কাউকে বলতে পারিনি এবং কেউ বিশ্বাস করেনি। একইভাবে যখন অনেক দিন কেটে গেল এবং আমার পেট ফুলে উঠতে লাগল, সবার পায়ের তলা থেকে মাটি সরে গেল, মা আমাকে দেখেই চিন্তিত হয়ে পড়লেন। কখন এটা হলো? আমি মাকে সত্যি করে সব বললাম। মা যখন তাদের বাড়িতে এই খবর পাঠালেন তখন তারা বিশ্বাস করতে প্রস্তুত ছিলেন না। তারা বললেন যে না, এটা আমার ছেলের রক্ত হতে পারে না। আমরা এখনও সেই মেয়েটিকে বিদায় জানাইনি, তাহলে এই বাচ্চাটি আমাদের কিভাবে হতে পারে? তারা এই সন্তানকে দত্তক নিতে অস্বীকৃতি জানায় এবং আমি বিধবা হয়ে যাই। আমিও একটি সন্তানের মা। আমার বাবা মা আমাকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারিনি। তারা বলেছিল যে আমরা তোমাকে আবার বিয়ে দেব, আমরা এই সন্তানকে রাখব। আমি আর বিয়ে করতে চাইনি। আমি এই সন্তানকে শিক্ষিত করতে চেয়েছিলাম। কয়েক বছর পর আমি নিজের জন্য একটি চাকরিও খুঁজে বের করেছিলাম। পুরো পরিবারে আমাদের ত্যাগ করা হয়েছিল। আমি এসবের পরোয়া করিনি, কিন্তু এসবের আমার বাবা মায়ের উপর বিরাট প্রভাব পড়েছিল। তারা প্রতিদিন আমার কথা ভেবে তাদের শরীরকে দুর্বল করে দিচ্ছিল। কিন্তু আমি জাগতিক বিষয়গুলো ছেড়ে দিয়ে বাঁচতেও শিখেছিলাম এবং আমি সেই সন্তানের সাথেই থাকছিলাম। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আমার কি আবার বিয়ে করা উচিত নাকি? আমার ছেলেও অনেক বড় হয়েছে এবং আপনারা যেখানেই আমার ভিডিও দেখেন, কমেন্টে আপনাদের শহর এবং রাজ্যের নাম বলুন। আপনাদের মন্তব্য পড়তে আমার খুব ভালো লাগে। আমি তাদের সকলকে অনেক ধন্যবাদ জানাতে চাই। যারা আমার ভিডিও দেখেন, লাইক এবং শেয়ার করুন। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন। আগামীকাল আবার দেখা হবে আরেকটি নতুন আকর্ষণীয় গল্প নিয়ে। সবসময় আপনার ভালোবাসা এবং স্নেহ আমার উপর রাখুন। সকল বন্ধুদের প্রতি আমার ভালোবাসার শুভেচ্ছা। সুখী থাকুন, সুস্থ থাকুন, শান্ত